মাথাভাঙা হাসপাতালের ছবি দেখিয়েছিলাম আমরা আপনাদের। হ্যাঁ, নিউজ 18 বাংলা দেখিয়েছিল অন্তঃসত্ত্বা মহিলারা তাদের কিভাবে সিঁড়ি দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। তার কারণ লিফট কাজ করছে না। 1 মাস ধরে লিফট সারাই হচ্ছে না, সারাই করা যাচ্ছে না লিফট। 1 মাস হয়ে রয়েছে। ফলে ওই 3 তলায় হাসপাতালের 3 তলায় রেগুলার চেক আপের জন্য, রুটিন চেক আপের জন্য অন্তঃসত্ত্বাদের যেতে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে, সিঁড়ি ভেঙে নামতে হচ্ছে। তো আমরা এই খবর দেখানোর পর দেখা গেল এবার মাথাভাঙা মহকুমা হাসপাতালের লিফট সারানো হলো। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, এতদিন কেন সারানো যাচ্ছিল না? খবর দেখানোর পরেই তো চট করে সারিয়ে দেওয়া গেল। দেখো, মাথাভাঙা মহকুমা হাসপাতালের পুরনো ভবনটি সংস্কারের জন্য পাশেই নতুন ভবনে কিন্তু অন্তঃসত্ত্বা মহিলাদের চিকিৎসা শুরু হয়। সেই 3 তলায় কিন্তু সিঁড়ি ভেঙে তাদেরকে উঠতে হতো, কারণ লিফট প্রায় 1 মাস থেকে বিকল হয়ে পড়ে। এই বিষয়টি কিন্তু রোগীর পরিবারের আত্মীয়রা কিন্তু অভিযোগ জানিয়েছেন। এমনকি যারা সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন তাদের সঙ্গেও এই নিয়ে কিন্তু রোগীর পরিবারের সদস্যদের মাঝে মধ্যেই বচসা হতো। কারণ 3 তলা সিঁড়ি ভেঙে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে উঠতে খুবই কষ্ট মধ্যে তাদের পড়তে হতো। এমনকি রোগীর যে আত্মীয় পরিজনরা তারা 2-3 জন ধরে কাঁধে করে তাদেরকে অনেক সময় নিয়ে যেতে হতো। এবং এই খবর যখন আমরা নিউজ 18 বাংলায় সম্প্রচারিত হয়, নিউজ 18 বাংলায় আমরা দেখাই, তারপরেই কিন্তু তৎপর হয় স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক আধিকারিকরা। কারণ এর আগে কিন্তু অভিযোগ পাওয়া সত্ত্বেও কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। তারা একটা উদাসীনতার একটা ছবি কিন্তু দেখা গিয়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে। এবং নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন, এবং দ্রুততার সঙ্গে সেই বিকল লিফট কিন্তু সারাই হয়। এবং এখন কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে অন্তঃসত্ত্বা মহিলা এবং অন্যান্য যারা দুস্থ রোগী তাদের, কারণ তাদেরকে এখন আর সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে না। তারা লিফটের মাধ্যমে খুব সহজেই যেতে পারছেন, যার ফলে কিন্তু নিউজ 18 বাংলাকে রোগীর আত্মীয় পরিজনরা যেমন ধন্যবাদ জানিয়েছেন, তেমনি হাসপাতাল সুপারও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন যে নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই কিন্তু এই বিকল লিফট কিন্তু মেরামত করা হয়। ধন্যবাদ। পেশেন্ট যাতায়াত করার খুব সমস্যা হয়েছিল, এখন তো লিফট ভালো হয়েছে, এখন সুবিধা হয়েছে, পেশেন্টের পক্ষে সুবিধা হয়েছে, এখন অসুবিধা নাই। কয়েকদিন আগে শুনেছিলাম লিফট নাকি খারাপ ছিল, তো এখন দেখতে ঠিকই আছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ ধন্যবাদ লিফটটা ঠিক করার জন্য, আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ দিব আপনাদের সবাইকে। আমাদের লিফট ঠিক হয়ে গেছে এবং অপারেশনও হয়ে গেছে। আমি নিজেও খুব যাতায়াত করেছি, আমি প্রত্যেক দিনই যাচ্ছি এখন ওটা দিয়ে। ঠিক হয়ে গিয়ে আমরা এটা উপকৃত হয়েছি এবং সবাই আপাতত ভালো লাগছে, আমাদের এটা খুব খুশি। কোচবিহারের এই তুফানগঞ্জে স্কুলে যেতে গেলে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে, কিন্তু আরেকটা রাস্তা আছে। রায়ডাক নদী দিয়ে যদি যাওয়া যায় তাহলে 1 কিলোমিটারের বেশি পথ নয়, কিন্তু নদী দিয়ে যাবেন কি করে? একটা সাঁকো ছিল, সেটা তো গেছে ভেঙে। পরোয়া নেই, পড়ুয়ারা কোমর জল ঠেলেই যাচ্ছে স্কুলে পড়তে, ফিরছেও এভাবেই। সহজ রাস্তা থাকতে কে ঘুরপথে 5 কিলোমিটার ঘুরে তারপরে স্কুলে যাবে বলুন? স্বাভাবিকভাবেই সহজ রাস্তাই বেছে নেওয়া হয়েছে। আর এই রাস্তা আজকে নয়, এখানে বাঁশের সাঁকো ছিল একটা, কিন্তু সেই সাঁকোটা গেছে ভেঙে। নতুন করে কোনো সাঁকো বা কোনো যদি সেতু করে দেওয়া যেত তাহলে অন্তত পড়ুয়াদের এই কোমর জলে যেতে হতো না। এতটা রাস্তায় কোমর জলে তারা জলের মধ্যে দিয়ে স্কুলে যাচ্ছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এটা তো একটা বাস্তব সমস্যা। রোজ 150 জন প্রায় পড়ুয়া এই জলের মধ্যে দিয়ে স্কুলে যায়। তো এখানে তো একটা সাঁকো ছিল আগে, নতুন করে কোনো পারাপারের ব্যবস্থা করা যায় না? হ্যাঁ অতনু, দেখো এই যে এই এলাকায় রায়ডাক নদীর ওপর একটা বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকো দিয়েই এই বেগারখাতা গ্রামের প্রায় 150 পড়ুয়া বিভিন্ন স্কুলে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে যেত। কিন্তু পরবর্তীতে সেই বাঁশের সাঁকোটা জলের তলে ভেঙে যায় এবং নৌকা চলাচল করতো, সেই নৌকাটাও বছর 2-1 ধরে বন্ধ রয়েছে। ফলে শুখা মরশুমে তো নদী শুকিয়ে থাকে, সহজেই নদী যাতায়াত করা যায়, কিন্তু যখন বর্ষার মরশুম হয় তখন জল ভরে যায়, তাই জলের উপর দিয়ে যাতায়াত করতে হয় অথবা 5 কিলোমিটার ঘুরে যেতে হয়। দীর্ঘদিন ধরে প্রাণ হাতে নিয়ে এইভাবেই ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হচ্ছে স্কুলে, তাই তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটু সেতুর দাবিতে সরব হয়েছেন, যদিও গোটা বিষয়টি নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অতনু, ধন্যবাদ।
আমাদের খুব অসুবিধা হয়। আমরা রোজ এইভাবেই যাই, জল দিয়ে স্কুলে যাই, টিউশনে যাই, রাত্রিবেলা টিউশনে যেতে হয়, মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায়, আমাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, টিউশন যাওয়া বন্ধ হয়ে যায়। আমাদের ওই দিক দিয়ে ঘুরে গেলে 50 টাকা করে লাগে। এখন তো জল কম, তাহলে এখন তো এই নদী দিয়ে পার হচ্ছে, যখন জল বেশি হবে তখন কি করবে? তখন স্কুল যাওয়া কদিন বন্ধ থাকবে, টিউশন বন্ধ থাকবে। আমরা প্রতিদিনই নদী পাড়ে স্কুলে যাই, আমাদের শার্ট প্যান্ট ব্যাগ সব ভিজে যায়, আমাদের বইও ভেজে যায়। অনেকদিন আমাদের ঘুরে বাড়ি চলে যেতে হয়, আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে 7 থেকে 8 কিলোমিটার যেতে হয়, ওই দিক দিয়ে যেতে আমাদের অনেক খরচ হয়। এর জন্য আমরা আবেদন করছি যে আমাদের একটা অতি শীঘ্র একটা ব্রিজ হোক। বাচ্চাদের কি করবে? বাড়িতে বসে রাখার তো সম্ভব না, স্কুল তো পাঠাইতেই হবে, তারা তো পড়াশোনার থেকে বঞ্চিত হতে পারে না। দুর্ঘটনা তো হয়েই থাকে, কোন জায়গায় কিভাবে জল আছে আমরা নিজেরাই ভাবতে পারি না। কখনো ডুবে যাচ্ছে বাচ্চা, আবার তাকে তোলা হচ্ছে, যেহেতু আমরা ওদের পাশে থাকি সেহেতু হয়তো ওদের বাঁচাইতে পারতেছি, কিন্তু আমরা যদি ওদের পাশে না থাকি হয়তো সে বাচ্চা মারাই যাবে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, সবাইকে মনে করেন গাড়ি করে পার করে দেওয়া লাগে, না কুলে করে পার করে দেওয়া লাগে, খুব অসুবিধা। মেলার চিন্তা হয়, কখন কোন দুর্ঘটনা হয়ে যায় ওটা বলা মুশকিল, খুব চিন্তা হয়। আমরা দাবি জানাচ্ছি একটা ব্রিজ হোক, বাচ্চাদের সুবিধা হবে। মেচকোকা, বেগারঘাটা এইসব জায়গা থেকে যেসব ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে আসে তারা নদী পার করেই আসছে। নদী পেরিয়ে আসা মানেই একটা রিস্কি ব্যাপার থাকে, যখন তখন ছেলে মেয়েদের একটা কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আর বইপত্র ভিজে যাচ্ছে। আমি এটাও শুনেছি গার্জিয়ানরা কোলে করে নিয়ে এসে নদী পার করছে। এটা প্রশাসনিক লেভেলে এটা দেখা উচিত। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনিক স্তরে আমি জানাবো, ভবিষ্যতে যাতে ওখানে একটা সাঁকো বা ভবিষ্যতে যাতে পারাপারের কোনো ব্যবস্থা যাতে করতে পারে, তার জন্য যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কের পাশে বস্টারি গ্রাম। তো এই বস্টারি গ্রামে আছে অনেক কিছুই, এমন একটা কিছু নেই যার জন্য এই গ্রাম পড়ে যায় সমস্যায়। বলুন তো কেউ নেই? আসলে রাজ্য সড়ক থেকে গ্রামে ঢোকার যে আসল রাস্তা, সেই রাস্তাটাই নেই। আসলে একটা ব্রিজ করে কালভার্ট করে রাস্তাটা করা হয়েছিল, রাস্তাটা নেই। আর নেই বলেই যখন আগুন লাগলো খড়ের গাদায়, দমকল ঢুকতে পারলো না। বড় আগুন লাগলে কি হতো, এখন থেকে চিন্তায় পড়েছেন বস্টারি গ্রামের মানুষ। আলিপুরদুয়ারের একটি গ্রামে খড়ের গাদায় আগুন, কিন্তু দমকল দাঁড়িয়ে রয়েছে দূরে, গ্রামে ঢুকতে পারেনি, কারণ গ্রামে ঢোকার কালভার্ট ভাঙা। ক্ষেতের মধ্যে দিয়ে আমরা বহু কষ্টে গাড়িটাকে ওই অবধি নিয়ে এসেছি। সেখানটা আমাদের জলের গাড়ি ওইখান থেকে আর আগাতে পারলো না, কারণ কি ওখানটায় আমার গাড়িটাই বসে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সমস্ত স্টাফরা আমাদের ওই পাইপ পাম্প আমরা হাতে করে নিয়ে এসে ঘাড়ে করে নিয়ে এসে কাজ করছি। খড়ের দালায় আগুন লাগে, ফায়ার ব্রিগেড রাখাও খুব মুশকিল, কারণ রাস্তাঘাট খুব খারাপ। একটা কালভার্ট আছে, কালভার্টটা বন্যার মধ্যে ড্যামেজ হয়ে গেছে। আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কের কাছে তপসি খাতা, এখানেই বস্টারি গ্রাম। মেন রোড থেকে এই গ্রামে ঢোকার শর্টকাট হচ্ছে খালের উপরের এই কালভার্ট। স্থানীয়দের দাবি এই গুরুত্বপূর্ণ কালভার্টটি 1.5 বছর ধরে ভাঙা। যাতায়াতের জন্য বছর খানেক আগে তারা ভাঙা কালভার্টের পাশে বাঁশের সাঁকো তৈরি করেছেন, সেটাই এখন বড় ভরসা। কিন্তু এই সাঁকো দিয়ে তো আর দমকলের গাড়ি ঢুকবে না। অঞ্চলে দরখাস্তও দিছি প্রধান সাহেবকে, আমার এই ব্রিজটার আর মেরামত হচ্ছে না, আগুন লাগছে, বরং ফায়ার ব্রিগেড যাইতে পারতেছে না, একটা পুলিশের গাড়ি ঢুকতে পারতেছে না। অলরেডি আমাদের টেন্ডার প্রক্রিয়া আছে, ওই রাস্তাটা সহ এর মধ্যেই হয়তো কাজটা টেন্ডার আমাদের নোটিশ হয়তো হয়ে যাবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।